নমস্কার, সালাম। পরিষদের রবীন্দ্র ও নজরুল জয়ন্তী আজকের আমরা পালন করছি 31শে মে 2025 সাল। আজকে আমরা এটা সবারই খুব ছোট, তো আমি শুরু করছি। আমি ভাবলাম যে রবীন্দ্রনাথ সম্বন্ধে তো সকলেই সব কিছু জানে, কিন্তু হয়তো বা মানে আমি যদি রবীন্দ্রনাথের পূর্বপুরুষ সম্বন্ধে কিছু বলি হয়তো লোকের ভালো লাগতে পারে। তো সেই জন্য আমি ওনার পূর্বপুরুষ যতটা পারি পেছনে গিয়ে জিনিসটা একটা পার্সপেক্টিভ মতন দিতে পারি রবীন্দ্রনাথের, এবং কীভাবে তিনি রবীন্দ্রনাথ হয়েছিলেন, এটাই আর কি। তো আদিবংশ বলতে গেলে শুরু করতে হয় যে দেখো, বাঙালি হিসেবে আমাদের পথ শুরু প্রায় 1000 বছর হলো, বা 1200 বছর একটা ট্রানজিশন সময় হবে। আমাদের তো বাঙালি হিসেবে হিন্দু মুসলমান দুজনদেরই, আমরা তো একই গোষ্ঠীর লোক। প্রথমত আমরা যে পুরনো গোষ্ঠী এখানে থাকতো এই আমাদের ভূখণ্ডে, সেখানে তখনও আর্য যারা, আমাদের মধ্যে আর্য এবং জনগোষ্ঠী বং বলে একটি গোষ্ঠী, যার থেকে আমাদের নামই হয়েছে বং এবং বাঙালি। তো সেই জনগোষ্ঠীর সঙ্গে আর্যদের মিশ্রণ হয়েছিল বলতে পারো, গুপ্ত যুগের পর থেকে শুরু হয়েছিল মিশ্রণ হওয়াটা। আর মানে আমাদের যখন বাংলাদেশে প্রথম আর্যরা আসতে শুরু করলেন, বলা যেতে পারে 800 সাল থেকে এই 1200 সালের মধ্যে এখানে আমাদের আর্য রক্ত আমাদের দেশে ঢুকলো। তো সে সময় তার আগে আমাদের এখানে পাল বংশের রাজত্ব ছিল প্রায় 700 বছর। তো পাল বংশ ছিলেন বৌদ্ধ। কাজেই আমাদের দেশে, বাংলাদেশে আমাদের আচার প্রচার অতটা মানে আর্য বা হিন্দু ভাবাপন্ন ছিল না। যদিও গুপ্ত সাম্রাজ্যের সময় কিছুটা আসতে শুরু করেছিল হিন্দু ইনফ্লুয়েন্স, ওইটি প্রথম আসতে শুরু করেছিল গুপ্ত সাম্রাজ্যের সময়। মৌর্যর সময় ততটা হয়নি কিছু, যদিও টেকনিক্যালি আমাদের ভূখণ্ড মৌর্যদের অধিকারে ছিল, কিন্তু গুপ্ত সময় থেকেই শুরু হয় আর কি। যাই হোক, একজন বাংলার একজন মিথিক্যাল রাজা আদিসুর বলে, তিনি এটল কেউ থাকতেন এরকম এই নামে, সেটা ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু আমাদের কিংবদন্তিতে আছে আদিসুর। তো আদিসুর হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কিছু ব্রাহ্মণ ও কায়স্থ পরিবার উত্তরপ্রদেশ কান্যকুব্জ থেকে আনবার ব্যবস্থা করেন, এবং বাঙালিদের মধ্যে ব্রাহ্মণ কায়স্থ গোষ্ঠীর যত পরিবার সবই তাদের সূত্র কিন্তু সেইখান থেকেই আর কি। তো কাজেই তিনি আদিসুর, যদি তিনি থেকে থাকেন অথবা কেউ তারই মতন অন্য কোনো রাজা, যে নামই আমরা তাকে চিনি, তো তারা 5 জন ইয়েকে আনেন। তাদের মধ্যে প্রায় একজন ছিলেন দক্ষ বলে। দক্ষই হলেন বাঙালিদের যত ব্রাহ্মণ গোষ্ঠীর মানুষ, তাদের প্রত্যেকের মূল আদিপুরুষ। তার 8 পুরুষ পরে রঘুনাথ আচার্য বলে একজন পণ্ডিত ছিলেন, এবং তার 4 পুরুষ পরে জয়কৃষ্ণ ব্রহ্মচারী বলে একজন, তিনি রায় উপাধি নিয়ে তার পুত্র দক্ষিণানাথ রায়চৌধুরী পদবী নিয়ে যশোর জেলায়
বসবাস করতে শুরু করে। কাজে এখানে প্রায় গোটা 15 প্রজন্মের ইতিহাসটা আমি বললাম কয়েকটা ইয়েতে। তো তারপরে এই দক্ষিণানাথের যে কজন ছেলে ছিলেন তাদের মধ্যে থেকেই এই ঠাকুর পরিবারের উদ্ভব হয়। তো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পুত্র হচ্ছেন সুখদেব বলে, তিনি ছিলেন দক্ষিণানাথের দ্বিতীয় পুত্র। এনার এক কন্যা, তার মানে অর্থাৎ জামাই, কন্যার বিবাহ দেওয়া হয়েছিল জগন্নাথ কুশারি বলে একজন আরেকটি পরিবার অফকোর্স। তো ঠাকুর গোষ্ঠীর একেবারে আদি পুরুষ কিন্তু ওই জগন্নাথ কুশারি। কাজে তিনি ছিলেন সুখদেবের মেয়ে দৌহিত্র বংশ। কিন্তু যাই হোক, জগন্নাথ কুশারির দ্বিতীয় পুত্র ছিলেন পুরুষোত্তম কুশারি। পুরুষোত্তমের নাতি হলেন রামানন্দ কুশারি এবং তাদের দুই পুত্র মহেশ্বর ও সুখদেব। তো এই মহেশ্বর বা নাম আরেকটা নাম ছিল পঞ্চানন। তো এনারা এইটার সময়টা হচ্ছে অ্যাবাউট 1750-60 সাল নাগাদ, সিপাহী বিদ্রোহের 100 বছর আগে। পলাশীর যুদ্ধের 1757 সালে হয়েছিল, তো তার কিছুটা আগে। তো তারা ভাগ্যান্বেষণে কলকাতা অঞ্চলে চলে আসেন এবং গোবিন্দপুর বলে গ্রাম কলকাতার দক্ষিণে ছিল, যেটা এখন যেখানে জোড়াসাঁকো মানে অবস্থিত। তো সেখানে এই পঞ্চানন এবং তার ভাই সুখদেব, তো এনারা এই যখন ব্রিটিশ জাহাজ আসতে শুরু করে, সেই জাহাজগুলোকে মাল খালাস করা এবং তাদের রসদ মানে পরিবেশনা করা, এই সব কাজে ওনারা মানে ব্যবসা শুরু করেন, কন্ট্রাক্টারি শুরু করেন ব্রিটিশ ইয়েতে। তো সেখানে যারা লেবার অর্থাৎ মালটাল যারা বইত, তো তারা তো এই পঞ্চানন এবং সুখদেব কুশারিকে ঠাকুর মশাই বলে ডাকতো। তো ঠাকুর মশাই বলে ডাকতো বলে ব্রিটিশরা তাদের ঠাকুর বা তাদের উচ্চারণে সেটা আস্তে আস্তে টেগর হয়ে গেল। তো এইভাবে টেগর ফ্যামিলির শুরু হয় এই পঞ্চানন এবং সুখদেবের সময় থেকে, অর্থাৎ ওই 1750 সাল নাগাদ আর কি। তারপরে কি হলো, আমি খুব বেশি পড়াতে চাই না এটা, যে এখানে আলটিমেটলি তার দুপুরুষ পরে, এই দুপুরুষ ধরে তারা কিছু অর্থ উপার্জন করে সেই অর্থে কিছু কিছু ওখানকার জমিদারি কিনতে শুরু করে। তো এই দক্ষিণবঙ্গ এই সময়টাই ছিল জমিদার রাজা কৃষ্ণচন্দ্র রায়, যার নাম হয়তো অনেকে শুনে থেকে থাকতে পারেন। তো কৃষ্ণচন্দ্রের জমিদারি থেকে পত্তন নিয়ে এনারা কিছু কিছু হলো এবং প্রথম যেটা কিনলো এই 51 পরিবার। তো সেখানে অর্থাৎ জয়রাম ঠাকুরের আনন্দীরাম বলে যিনি সব থেকে বড় ভাই, এনারা 4 ভাই, আনন্দীরাম, নীলমণি, দুর্গানারায়ণ এবং গোবিন্দ দাস। এই 4 ভাই মিলে মানে জোট হয়ে সম্পত্তি আহরণ করেন এবং টোটাল যখন এই পলাশীর যুদ্ধের পরে যখন মির্জাফর যখন বাংলার রাজা হলেন, তখন মির্জাফর একটা কম্পেনসেশন হিসেবে ব্রিটিশদের কিছু টাকা মানে ফাইন দেন আর কি। তো সেই টাকা থেকে সাহেবরা
আমি ভুলে যাচ্ছি ওনার নাম, ড্রেগান বোধহয় নাম, তিনি এই মানে ভাইদের এই 51 পরিবারকে, 3 ভাইকে, না আমি সরি একটা জিনিস বলতে ভুলে গেছি, আনন্দীরামকে আলটিমেটলি ত্যায্য করা হয়েছিল। কিন্তু জয়রাম থাকতে থাকতেই অন্য 3 ভাই মিলে সব কিছু জোগাড় করে প্রায় 13,000 টাকা, এবং জয়রামের 2,000 টাকা তখন নগদ টাকা ছিল, এই সব কিছু মিলিয়ে প্রায় 13,000 টাকা মতন দিয়ে তখন পাথুরিয়া ঘাটা বলে যেটা, সেই পাথুরিয়া ঘাটাতে ঠাকুর বংশের প্রথম বাড়ি কেনা হয়, সেটা এখনো আছে। কিন্তু তার কিছুদিন পরে 51 পরিবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে নীলমণি পুত্র রামমণি তিনি ওখান থেকে বেরিয়ে এসে, এবং নীলমণি বাবা এবং রামমণি পুত্র এনারা মিলে জোড়াসাঁকোর বাড়ি পত্তন করেন, এবং তার রামমণি 2 পুত্র ছিল, নাম ছিল রাধানাথ আর দ্বারকানাথ। আর যিনি বড় রামবল্লভ, মানে রামমণির রামলোচন তিনি ছিলেন জ্যেষ্ঠ, এবং তাকেই তখন করা হতো। তো তিনি এই দ্বারকানাথকে, নিজের পুত্র ছিল না বলে ভাইয়ের পুত্র দ্বারকানাথকে দত্তক নেন। এই দ্বারকানাথই ছিলেন রবীন্দ্রনাথের ঠাকুরদাদা এবং দেবেন্দ্রনাথের বাবা। এই পর্যন্ত বলে আমি বন্ধ করছি, ধন্যবাদ। জাস্ট একটা লিঙ্ক যে আমাদের বাঙালি সত্তা শুরু হয় কিভাবে 15-20টা জেনারেশনের মধ্যে দিয়ে আমাদের দ্বারকানাথ এবং দেবেন্দ্রনাথের শুরু হল। বিশেষ দিন, আমাদের প্রিয় 2 কবিদের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা কয়েকজন মিলিত হয়েছি। তো আমি শুধু একটু সুযোগ পাচ্ছি কবি নজরুল সম্বন্ধে একটু বলার, জাস্ট ওনার জীবনী সম্বন্ধে। তো একটু স্লাইড বলি। কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। কাজী নজরুল ইসলামের আরেক নাম দুখু মিয়া। তিনি বিদ্রোহী কবি, তিনি সাম্যের কবি, তিনি প্রেমের কবি, তিনি বিরহের কবি, তিনি দ্রোহের কবি, তিনি মানবতার কবি। তবে তিনি বিদ্রোহী কবি হিসেবে সারা বিশ্ব সমাদৃত। কাজী নজরুল ইসলামকে বিশাল সাগরের মাঝে টর্নেডোর সাথে তুলনা করা হয়, কেননা তিনি সাহিত্য অঙ্গনে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য নিয়ে আগমন করেছিলেন বাংলা সাহিত্যে। একদিকে যেমন আছে বিদ্রোহী উন্মাদনা, তেমনি অন্যদিকে আছে প্রেমের স্নিগ্ধতা। একদিকে তীব্র প্রতিবাদ আর অন্যদিকে মানবতার জয়গান গেয়ে গেছেন আমৃত্যু। তিনি একাধারে সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ, গীতিকার, সুরকার, নাট্যকার, রাজনীতিবিদ, সাংবাদিক, সম্পাদক। এছাড়াও তিনি সৈনিক হিসেবে অন্যায়, অবিচার, নির্যাতনের বিরুদ্ধে সর্বদাই ছিলেন সোচ্চার। এইসব বিভিন্ন গুণাবলীর জন্য কাজী নজরুল ইসলামকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের এক বিস্ময়ের নাম। কাজী নজরুল ইসলাম 24শে মে 1899 সালের রোজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চারুলিয়া গ্রামের এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলামের পূর্বপুরুষ মোগল সাম্রাজ্যের বিচারালয়ের কাজী ছিলেন। সেখান থেকেই কাজী পদবী বংশানুক্রমে চলে এসেছে, কিন্তু সেই সাথে তাদের সার্বিক অবস্থা ধীরে ধীরে নিম্নমুখী হয়ে পড়েছিল। কাজী নজরুল ইসলাম পিতামহ
বা দাদা বা এবং তার পিতা তাদের বাড়ির কাছে হাজি পাহলোয়ানের মাজার শরীফ দেখাশোনা করতেন এবং সেই সাথে মসজিদের ইমাম ছিলেন। আরেকটু শুধু বলে আমি শেষ করি। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি দেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা 22 অক্টোবর 1922 সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেই প্রমোদ চৌধুরী কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি দিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের জন্ম 24 মে 1899 সালে এবং বাংলার 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যু কাজী নজরুল ইসলাম 19 আগস্ট 1976 সালে এবং বাংলার 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে তিনি পরলোক গমন করেন। এটি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু তারিখ। কাজী নজরুল ইসলামের নাম দুঃখ মিয়া কেন? কাজী নজরুল ইসলামের জন্মের পূর্বে এবং তার বড় ভাই ছিলেন দুঃখের বিষয়। তিন ভাই তাদের জন্মের কিছু পরেই মারা যায়। সন্তান হওয়ার পরেই অন্যান্য সন্তানরা মারা যাওয়ার কারণে কাজী নজরুল ইসলামের পরে তার দাদি তার নাম রেখেছিলেন দুঃখ মিয়া। আমি আজকে এখানে শেষ করছি। অনেক বেশি কিছু বলে ফেলেছি বোধহয়, যতটুকু জানি সেটুকুই বললাম। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর সেই নজরুলকে স্মরণ করে আমি একটা কবিতা, ছোটদের একটা ছড়া কবিতা পড়তে চাই। তো একটু শুনুন তাহলে। খুকি ও কাঠবেড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গোলমুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা দাও, ডাইনি তুমি হতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী লাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। কাঠবেড়ালি বাদরি মুখী, মারবো ছড়ে কিল, দেখবি তবে রাঙ্গাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ও চা, তাই তো তোর নাকটি বোচা, হতমুখ চোখি গাফুস গুলফুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না মস্তপানা ওই সে পাকাটাও, আমিও যে পেয়ারা খাই একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ এ রাম, তুমি নাংটা পটু, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি 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 কচু খাও।